বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকার দক্ষিণাঞ্চলের প্রবেশ মুখ কদমতলী থানা যুবদলের অন্তর্গত 53 নং ওয়ার্ডের এই কর্মী সভার স্নেহভাজন সভাপতি আজিজ খান ইমন, সঞ্চালনার দায়িত্বে আছেন মোহাম্মদ নূর ইসলাম। দুজনের তালি সমান। আমি একটু স্লো বলছিলাম তালিগুলা দেখার জন্য, মাথা না বলে। আচ্ছা ঠিক আছে, যা বুঝার বুঝে দিলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব, সাবেক সফল ছাত্রনেতা, ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক, যিনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে খুনি হাসিনার পতনকে নিশ্চিত করেছিলেন, যার সাহসী এবং মেধাবী নেতৃত্বের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ সারা বাংলাদেশের অন্য যে কোনো ইউনিটের তুলনায় শক্তিশালী ইউনিট হিসেবে দলের কাছে প্রশংসিত, সারা দেশের রাজনৈতিক কর্মীদের কাছে প্রশংসিত প্রিয় সহযোদ্ধা জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য জনাব রবিউল ইসলাম। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সফল ছাত্রনেতা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব এম এ গাপ্পার। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক, মহানগর থানা যুবদলের সাবেক সফল সভাপতি, কদমতলী শ্যামপুরের সাবেক টিম প্রধান জনাব ইকবাল হোসেন বাবলু। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক, আলিয়া মাদ্রাসা ছাত্র দলের সাবেক সফল সভাপতি এবং কদমতলী শ্যামপুরে আন্দোলনের সময় যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন প্রিয় সহযোদ্ধা জনাব মুকিত হোসেন। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম নাদিম, অন্যতম যুগ্ম আহ্বায়ক, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক, যিনি সার্বক্ষণিক দাপ্তরিক কাজ করে আপনাদেরকে সহযোগিতা করে গেছিলেন আন্দোলনের সময়, এখন আপনাদের সাথে প্রতিটি কর্মসভাকে সফল করার জন্য কাজ করে থাকেন প্রিয় সহযোদ্ধা মোহাম্মদ শাহজাহান চৌধুরী। উপস্থিত আছেন অন্যতম যুগ্ম আহ্বায়ক, নবনির্বাচিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব সাবেক ছাত্রনেতা, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি জনাব রাফিজুল হাই রাফিজ। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের এই সাংগঠনিক অভিভাবক, আপনাদের নেতা, যিনি সুখে দুঃখে আপনাদের সাথে থেকে সংগঠনকে গতিশীল করেন এবং আন্দোলনের সময় আপনাদের সাথে নিয়ে আন্দোলন করেছিলেন প্রিয় সহযোদ্ধা। আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি জনাব কদমতলী থানা যুবদলের বিপ্লবী আহ্বায়ক জনাব আলমগীর হোসেন। বিশেষ অতিথি কদমতলী থানা যুবদলের বিপ্লবী সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন টুটুল। বিশেষ অতিথি কদমতলী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা শফিকুর রহমান দারা সহ কদমতলী থানা যুবদলের নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ। এখন উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দল শ্যামপুরের সাবেক শ্যামপুর থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, অত্যন্ত আমার ঘনিষ্ঠ বন্ধু, বর্তমানে বিএনপি নেতা লুৎফর রহমান লুৎফর এবং থানা বিএনপি নেতৃবৃন্দ। আপনাদের উপস্থিতিতে জাতীয়তাবাদী যুব দল 53 নং ওয়ার্ড উৎসাহিত এবং উজ্জীবিত। ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফারুক ভাই, আপনাকে ধন্যবাদ, অভিনন্দন উপস্থিত থাকার জন্য এবং সবাইকে উৎসাহ দেওয়ার জন্য। প্রিয় নেতৃবৃন্দ, এতক্ষণ পর্যন্ত জাতীয়তাবাদী যুব দলের ঢাকা মহানগর দক্ষিণের মেধাবী নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আপনারা শুনেছেন কি করতে হবে, কি করণীয়, গুরুত্ব দিয়ে বলছেন এই ওয়ার্ডকে আরো শক্তিশালী করতে হবে। কাদেরকে নিয়ে? যারা বাংলাদেশকে ভালোবাসে, যাদের হৃদয়ে বাংলাদেশ, যাদের হৃদয়ের মধ্যে দেশপ্রেম আছে, যারা বাংলাদেশী জাতীয়তাবাদী বিশ্বাস করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত থাকে, যারা উপস্থিত আছেন থানা বিএনপি নেতা মিরাজুল ইসলাম বাউল ভাই, আপনাকেও ধন্যবাদ। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শের প্রতি শ্রদ্ধাশীল, যারা বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্বের প্রতি আস্থাশীল, যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তার হাত ধরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাদেরকে দিয়ে যুবদল এই ওয়ার্ডকে শক্তিশালী করতে হবে। এই ওয়ার্ড শক্তিশালী হলে এই থানা শক্তিশালী হবে।
আর এই থানা শক্তিশালী হলে পুরা ঢাকা মহানগর দক্ষিণ শক্তিশালী হবে, তারেক রহমানের হাত শক্তিশালী হবে, বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী হবে। ভোট চোর মাফিয়ারা পালিয়ে গেছে, আর দেশে ফেরার সাহস পাবে না। তাই সেই জন্যই জাতীয়তাবাদী যুবদলকে শক্তিশালী হতে হবে। কারণ জাতীয়তাবাদী যুবদল মরতে জানে, লড়তে জানে এবং দেশ বিরোধী শক্তিকে মারতেও জানে জাতীয়তাবাদী যুবদল। তাই আপনাদেরকে মনোবল অটুট রেখে জাতীয়তাবাদী আদর্শকে বুকে ধারণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরোচিত ভূমিকা মনে রেখে এবং সেই ইতিহাসকে পড়াশোনা করে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। কি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরোচিত ভূমিকা? তিনি কোনো পরিচিত মুখ ছিলেন না, আমরা বিশ্বাস করি 71 সালের পূর্ব মুহূর্তে যখন এই আওয়ামী চক্র পাকিস্তানিরা যখন বাংলাদেশ আক্রমণ করলো, যখন সেই সময় আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেলেন, এই খুনি মুজিব যেদিন আত্মসমর্পণ করলেন পাকিস্তানিদের কাছে, সেদিন জিয়াউর রহমানকে এদেশের মানুষ চিনলেন, জানলেন। জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ লড়াই করে 9 মাস লড়াই করে বাংলাদেশ নামে ভূখণ্ডকে স্বাধীন করলেন। সেদিন আমার আদর্শের জনক এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি সর্বপ্রথম তার চিটংয়ের তার বেঙ্গল রেজিমেন্টে তিনি বিদ্রোহ করেছিলেন। তিনি বলেছিলেন উই রিভল্ট। সাথে সাথে পাকিস্তানি ব্রিগেডিয়ার জাঞ্জুয়াকে হত্যা করলেন, শত্রুকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতার সূচনা করলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা করলেন, বললেন আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। সাথে সাথে দেশের কৃষক, শ্রমিক, দিন মজুর, ছাত্র, যুবক সবাই অস্ত্র হাতে জিয়াউর রহমানের নেতৃত্বে যুদ্ধ করে গেলেন, লড়াই করে গেলেন। স্বাধীনতার সেক্টর কমান্ডারদের সম্বন্ধে আপনাদের ধারণা আছে, এই এলাকার শিক্ষিত সমাজের ধারণা আছে কারা স্বাধীনতার সেক্টর কমান্ডার ছিলেন। সেখানে একজন আওয়ামী লীগের নেতার নাম পাবেন না। প্রত্যেকটা সেক্টর কমান্ডার ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহযোদ্ধা, সামরিক অফিসার, মিলিটারি অফিসাররা। তারা বিএনপি করতেন মেজর জেনারেল মীর শওকত আলী বীর উত্তম, কর্নেল অলি আহমেদ বীর উত্তম, মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর উত্তম, মেজর আক্তার বীর উত্তম। এভাবে সব শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়ার শহীদ ছিলেন, এরা বিএনপি করতেন। আজকে স্বাধীনতার নামে যারা বড় বড় কথা বলে, সেদিন দেশের জনগণকে যারা গণতন্ত্রের কথা বলেছিলেন, ভোটের অধিকারের কথা বলেছিলেন, মৌলিক অধিকারের কথা বলেছিলেন, আর দেশ যখন আক্রান্ত হলেন তারা সবকিছু ভুলে পাকিস্তানে, ভারতে পালিয়ে গেলেন। দেশের জনগণ দিশেহারা ছিল, অসহায় ছিল। সেই অসহায় দিশেহারা জনগণের পক্ষে দাঁড়িয়েছিলেন জিয়াউর রহমান। সে কারণে এদেশের মানুষ জিয়াউর রহমানকে মনের মণিকোটায়, হৃদয়ের গভীরে স্থান দিয়েছিলেন। তেমনি ভাবে একজন জিয়াউর রহমান ছাত্র, যুবক, শিশু, কিশোর সবার কাছে জনপ্রিয় হয়ে উঠলেন। সেজন্যই আমরা স্লোগান দিই, যে শিশুটি জন্ম নিল সেই শিশুটিও জিয়া 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 বলে। রূপসা থেকে পাথুরিয়া সবাই বলে জিয়া জিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে জিয়া জিয়া। সারা বাংলার ধানের শীষে জিয়া তুমি আছো মিশে, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়। এই কারণে এই স্লোগানগুলো এত জনপ্রিয়। এই খুনি হাসিনা জিয়াউর রহমানের নাম থেকে স্বাধীনতার ঘোষক মুছে দিয়েছিলেন বইয়ের পাতা থেকে। এই খুনি হাসিনা জিয়াউর রহমানের নামের পরিশেষে বীর উত্তম শব্দটিও মুছে দিয়েছিলেন, কিন্তু মানুষের হৃদয় থেকে মুছে দিতে পারেন নাই, মানুষের মন থেকে মুছে দিতে পারেন না। এই খুনি হাসিনা বেগম খালেদা জিয়াকে তার 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। সেদিন বেগম খালেদা জিয়ার চোখের দিয়ে অস্ত্র পড়েছিল, আর আমাদের হৃদয়ের গভীর থেকে, হৃদয় থেকে রক্তক্ষরণ হয়েছিল। আল্লাহ লীলা খেলা বিএনপি, বাংলাদেশের জনগণ ধৈর্য ধরেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে কখনো হতাশ করেন না। আর আমরা ধৈর্য ধরেছিলাম বিদায় দেশের জনগণ খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে। আর বাংলাদেশে আসার তার সুযোগ নাই, আর আসতে পারবে না। কেন পারবে না? পারার 1001টি কারণ আছে। এই খুনি হাসিনা আমাদের সহযোদ্ধাদেরকে হত্যা করেছে, গুম করেছে, ক্রস ফায়ার দিয়েছে। এই খুনি হাসিনা বাংলা মায়ের দামাল ছেলে, বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে 64 সেনা অফিসারদেরকে হত্যা করেছে। এই খুনি হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য ছাত্র জনতাকে হত্যা করেছে। এই খুনি হাসিনা রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য হেফাজতের নিরপরাধ কোরআনের পাখিদেরকে হত্যা করেছে নির্বিচারে। এই খুনি হাসিনা শেয়ার মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছে। বাংলাদেশটাকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল।
সর্বনাশ করে দিয়েছিল এই দেশের, সেই জন্য খুনি হাসিনা আর বাংলাদেশে ফিরে আসতে পারে। যদি ফিরে আসে খুনি হাসিনার 1000 বার ফাঁসি হবে, তারপরও বুকের জ্বালা মিটবে না। তার কাপিনে, তার ফাঁসির মঞ্চে জুতা নিক্ষেপ করা হবে, থুতে নিক্ষেপ করা হবে, তারপরে তার স্বাদ মিটবে না। তাই আজকে আপনাদের কাছে অনুরোধ, বক্তব্য শেষ করব, এই কথাগুলোর মধ্যে আপনাদের কাছে অনুরোধ থাকবে, পাড়ায় মহল্লায় এই এলাকার ভদ্র দেশপ্রেমিক শিক্ষিত যুবকদেরকে জাতীয়তাবাদী যুবদলের পতাকা তলে সমাপ্ত করতে হবে। শহীদ জিয়ার আদর্শ তাদের কাছে নিয়ে যেতে হবে। বেগম খালেদা জিয়ার আপসীম গণতন্ত্রের জন্য সারা জীবনের লড়াই গল্প তাদেরকে শোনাতে হবে। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা কর্মসূচির কথা, সংস্কারের কথা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি বলেছেন, বেকার যুবকেরা যতদিন বেকার থাকবে, শিক্ষিত বেকারদেরকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে তাদেরকে ভাতা দেয়া হবে এবং অর্ধশিক্ষিত বেকারদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান দেয়া হবে, কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এবং এদেশের যুবক যারা বিভিন্ন জায়গায় কষ্ট করতেছেন, দিন মজুর আছেন, রিক্সা শ্রমিক আছেন, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে, বিদেশি দূতাবাসের মাধ্যমে দেশের বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কেন করবে? কারণ এই তারেক রহমানের দমনীতে শহীদ জিয়া রক্ত প্রবাহমান। কারণ শহীদ জিয়া সর্বপ্রথম দেশের যখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি ওআইসি সম্মেলনে গিয়ে মুসলিম বিশ্বকে বলেছিলেন যে আমাকে ভিক্ষা দিতে হবে না, আমি তোমাদের কাছে সাহায্য বা ভিক্ষা চাইতে আসি নাই, আমি কাজ চাইতে আসছি। আমার দেশে হাজার হাজার বেকার ছেলে আছে, তাদের কাজের ব্যবস্থা করে দাও। সেদিন থেকেই বাংলাদেশের শ্রম রপ্তানির দরজা খুলে গেল। সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, দুবাইতে শ্রমিক যাওয়া শুরু হলো। বাংলাদেশের পরিবারগুলো স্বাবলম্বী হতে শুরু করলো। জিয়া রহমান শ্রম বাজার সৃষ্টি করেছিলেন, সেটা তারেক রহমানের মাথার মধ্যে আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গৃহিণীদের কথা, মা বোনদের কথা চিন্তা করে তিনি বলেছেন, জনগণ যদি বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়ে, আমি প্রত্যেকটা পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড দেব। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ওই বোনটি, ওই মাটি তার শিশু সন্তানের বিনা পয়সায় টাকা ছাড়া চিকিৎসা করতে পারবে হাসপাতালে গিয়ে। ওই ফ্যামিলি কার্ড দিয়ে তার শিশু সন্তানকে গড়ে তোলার জন্য বিনা পয়সায়, বিনা বেতনে স্কুলে শিক্ষা দিতে পারবে, লেখাপড়া করাতে পারবে। এই ফ্যামিলি কার্ড দিয়ে ন্যায্য মূল্যে ভর্তুকির মাধ্যমে যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাজারে দেওয়া হবে, সেগুলা ভর্তুকির মাধ্যমে ন্যায্য মূল্যে, কম মূল্যে কিনতে পারবে। একমাত্র জিয়া রহমান এবং খালেদা জিয়ার সন্তান বলেই তার প্রমাণ জনগণের জন্য, জনগণের কল্যাণ এসব চিন্তা করছে। এই কথাগুলো আজকে জনগণের ধারে ধারে আমাদেরকে পৌঁছে দিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় প্রথম বাংলাদেশে গণশিক্ষা শুরু হয়, নৈশকালীন শিক্ষা শুরু হয়। কেন? মানুষকে শিক্ষার অন্ধকার থেকে শিক্ষার আলোতে নিয়ে আসার জন্য জিয়া রহমান সেসব চালু করেছিলেন। পল্লী চিকিৎসা চালু করেছিলেন। কিছুদিন আগে আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আমাদের সাথে একটা প্রোগ্রামে বলেছিলেন, আবার পল্লী চিকিৎসার ব্যবস্থা করা হবে। অনেক চিকিৎসক আছেন ভোগ বিলাসী আরাম আয়েশী জীবন যাপনের জন্য ঢাকায় বসে 1000-2000 টাকা ভিজিট নেওয়ার জন্য গ্রামে যেতে চান না। তারেক রহমান বলছেন ওনাদেরকে গ্রামে যেতে হবে, গ্রামের মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদেরকে সেখানে সুবিধা দেওয়া হবে। তিনি সেই গ্রামের অসহায় মানুষের জন্য, কৃষকের কথা চিন্তা করে এমবিবিএস উচ্চশিক্ষিত ডিগ্রিধারী চিকিৎসকদেরকেও গ্রামে পাঠানোর কথা চিন্তা করেছে। তাই আপনাদেরকে বলবো, কারণ বাংলাদেশের জনগণ যেভাবে বিএনপির প্রতি আশ্রয় পায়, বিএনপির পতাকা তলে সমবেত হয়, একমাত্র বিএনপিকে নিরাপদ ভাবে, তেমনি ভাবে বিএনপিও এদেশের জনগণকে ভালোবাসে, জনগণকে সাথে রাখতে চায়, জনগণের পাশে থাকতে চায়। সেই জন্যই আমার নেত্রী বলেছিলেন, বাংলাদেশ ভালো থাকলে আমি ভালো থাকি, বাংলাদেশ খারাপ থাকলে আমি ভালো থাকি না। বাংলাদেশকে নিয়ে জিয়া রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের সকল ভাবনা এদেশের জনগণ জানে। সেজন্য প্রিয় নেত্রী, আদর্শের জননী বেগম খালেদা জিয়া বাংলাদেশ ছেড়ে যান নাই। 11 সময় তার 2 সন্তানের উপর মানসিক নির্যাতন করে ভিডিও ক্লিপ ধারণ করে বেগম খালেদা জিয়াকে দেখানো হয়েছিল, এই যে আপনার সন্তানদেরকে মেরে ফেলা হবে, আপনি দেশ ছেড়ে চলে যান। সেদিন বেগম খালেদা জিয়া গর্বের সহিত বলেছিলেন, এই 2 সন্তানকে মেরে ফেললেও ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলে আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি সন্তান আছে।
আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব। বেগম খালেদা সেদিন বাংলাদেশ চলে যান নাই, সেদিনও খুনি হাসিনা এক সময় দেশ ছেড়ে চলে গেছিলেন। পালানোর রাজনীতি খুনি হাসিনাই করে, কারণ তার পিতা শেখ মুজিব পালিয়ে গেছিল 71 সালের 25 মার্চ রাত্রে। তারা পালায়ন পর রাজনীতি করে। এই খুনি হাসিনা সেদিনও বলেছিল, ক্ষমতা ছাড়ার মাত্র 2 দিন আগে বলেছিল শেখের বেটি পালায় না। তো শেখ মুজিব তো পালিয়েছে, শেখের বেটি পালায় না। কে পালিয়ে গেল? কে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল? একজন বক্তর, একজন মাফিয়া, একজন খুনি সেদিন 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছিল, যারা দেশে ফিরে আসার সুযোগ নেই। আওয়ামী লীগ নেতা কর্মী যারা এখনো বিভিন্ন জায়গায় আত্মগোপনে লুকায়িত আছেন, তাদেরকে বলবে এই নেত্রীর পিছনে রাজনীতি করা যায় না। যে কর্মীদেরকে ছেড়ে পালিয়ে যায়, কর্মীদেরকে বিশ্বাস করে না। কিভাবে বিশ্বাস করে? শেখ মুজিবের সময় সারা বাংলাদেশটা শেখ মুজিবের ছিল, অন্য কোনো দল ছিল না। জাসদকে বেনিশ করে দিয়েছিল, কিন্তু শেখ মুজিবের মৃত্যুর পর শীতে লাশ পড়েছিল, একজন উদ্ধার করতে যায় না। আর খুনি হাসিনাও জানতো গণভবনে আমাকে পদপিষ্ট করে হত্যা করবে, এই কুলাঙ্গার আওয়ামী লীগের একজন আমাকে বাঁচাতে আসবে না। সেজন্য সে বাপের নাম নিজে পালিয়ে গিয়েছে। পরিশেষে অনুরোধ, ভেদাভেদ ভুলে গিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। কোন পরাজিত শক্তিকে মাথাছাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। সেটা 71 হোক, 75 হোক, আর 90 হোক, আর 2024 হোক, কোন শক্তিকে প্রশ্রয় দেওয়া যাবে না। এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, মাথায় রাখবে। সেজন্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। নেতৃত্বের প্রতি আনুগত্য থাকতে হবে। থানার প্রেসিডেন্ট, সেক্রেটারি, সিনিয়র যুগ্ম আহ্বায়কদেরকে মেনে রাজনীতি করতে হবে। আবার ওয়ার্ডের আহ্বায়ক সদস্যকে মেনে ওয়ার্ড কর্মীরা রাজনীতি করবে। এটাই সৌন্দর্য, এটাই সাংগঠনিক সিস্টেম। আপনি যদি নিজেকে কিছু একটা ভাবেন আমি কি হনুরে, সেটা চলবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে হয়তোবা হাইব্রিড গাড়ি ভালো, কিন্তু হাইব্রিড কর্মী ভালো না। কোন হাইব্রিড ঢুকে দলের ভিতর বিশৃঙ্খলা করবে, সেটা করতে দেওয়া যাবে না। সবার আগে যেসব নেতা কর্মীরা রাজপথে ছিলেন দীর্ঘ 17 বছর, যৌবনের সবচেয়ে মূল্যবান সময়টাই খুনি হাসিনাকে বিতরিত করার জন্য ব্যয় করেছেন, তাদেরকেই সবার আগে মূল্যায়ন করতে হবে, এর বাইরে না। তাই আপনাদের প্রতি অনুরোধ, ভেদাভেদ ভুলে গিয়ে এই যে কোমলমতি যারা শিশু ছোট ভাই এসেছে, তাদেরকে সংগঠনে রাখতে হবে, সংগঠনের নিয়ম শৃঙ্খলা বোঝাতে হবে। সংগঠন কি কারণে করবো, কি কারণে জিয়া রহমানকে ভালোবাসবো, কি কারণে আমরা এই দলটি করি, সবকিছু পর্যায়ক্রমে বসে কথা বলবে। চায়ের স্টলে বসে কথা বলতে পারেন, অফিস আদালতে নিজের জায়গাতে বসে কথা বলবেন। পাড়া মহল্লায় কোনো অফিস আদালত খুলে জনগণের কোনো বিঘ্ন ঘটে, যান চলাচলে বিঘ্ন ঘটে, এসব করা যাবে না। জনগণের যখনই বিপদ আসবে তখনই আপনাদেরকে পাশে যায় দাঁড়াতে হবে। বারংবার বলেছি, এই দলটি জনগণের দল। হাজার চেষ্টা, লক্ষ ষড়যন্ত্রের পরে এই দলের বিন্দু মাত্র জনপ্রিয়তা কেউ কমাতে পারে নাই, পারবে না। এই দেশের জনগণ সুযোগ পেলে আগামী নির্বাচনে দানের শীষে ভোট দিয়ে বাক্স ভর্তি করে দেবে। সেই জন্য সেই উড়ে আসা জুড়ে বসা লোকগুলো ক্ষমতা ছাড়তে চায় না। বিভিন্ন সংস্কারের কথা বলে, জানি না কি সংস্কার, বুঝি না। 2 কলম পড়াশোনা আমরাও করেছি, কিন্তু কি সংস্কার কিছুই বলতেছেন না। সংস্কার তো 1 ঘন্টা 1 মুহূর্তের মধ্যে করা যায়। আইন পাশ করবেন, নিজে মাঠে নেমে তো আর কাজ করবেন না। রাস্তাঘাট, ভাঙ্গা রাস্তাঘাট সংস্কার করেন, ওই সেদিকে তো নজর নাই আপনাদের। তাই বলতে চাই, দ্রুত নির্বাচন দিন। এদেশের জনগণ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। আর নির্বাচন নিয়ে ভোটের অধিকার নিয়ে চিনিমিনি খেললে এদেশে জনগণ কি করতে পারে হাসিনাকে দেখিয়ে দিয়েছে। আপনারা এখানে কিছু না, আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা রাখি বলতে চাই, আন্দোলন সংগ্রামে সবাই ছিল, কারো অবদান আমরা অস্বীকার করি না। তাই আমরা আমাদের সংগঠন গড়ে তুলব। আর যখন দলের যে সিদ্ধান্ত আসবো সেই সিদ্ধান্ত নিয়ে চলবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখনই নির্দেশ দিবেন তখনই সকল কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জীবনের বিনিময়ে সেই কর্মসূচিকে সফল করবো। এই আশায় প্রত্যাশায় আপনাদেরকে আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আদর্শের জননী বেগম খালেদা জিয়া হোক। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 18 কোটি জনগণের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ।